দিনের আলোতে এমন কাজ করো যাতে রাতে নিশ্চিন্তে থাকতে পারো, কিন্তু রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে থাকতে হয়। নিজের বুদ্ধিমত্তা নিয়ে অহংকার করাটা আমাদের নিজেদের পক্ষেই ক্ষতিকর। বন্ধুরা, এই অসাধারণ দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। রবি হলো এক গৃহ শিক্ষক। সুনয়না নামে এক ছাত্রীকে পড়ানোর জন্য ডাক পড়েছিল রবির। সুনয়নাকে পড়ানোর পঞ্চম দিনে সে রবি স্যারকে তার বইয়ের লাস্ট পেজ দেখিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার 333 বা 999 নম্বরে বিনা রিচার্জে কল করা যাবে? রবি বুঝে গিয়েছিল যে তার সেই ছাত্রী তাকেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে কৌশলে, যাতে তার সাথে ভুল কিছু করার চেষ্টা না করে। রবি যখন পড়াতো তখন আন্টি আঙ্কেল অর্থাৎ সেই ছাত্রীর মা বাবা অফিসে থাকতো। খালি বাড়িতে রবি আর তার ছাত্রী একা। আশেপাশে লোকজনও তেমন ছিল না। রবি নিজের উপর বিশ্বাস করলেও ছাত্রীর তো আর তার স্যারের উপরে বিশ্বাস নেই। রবি নিজের পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে সে, কিন্তু তাদের মতো লোকদের কি আর বিনামূল্যে চাকরি দেওয়া হয়? তাই পরিবারের টানাপোড়েনের মধ্যে পড়ে হাল ছেড়ে দিয়ে প্রাইভেট পড়ানো শুরু করলো রবি। সাথে নানান স্কুল কলেজে চাকরির চেষ্টা করতে লাগলো। তারই মামার সাথে জব করত ছাত্রীর বাবা। তিনি মেয়ের জন্য ভালো স্যার খুঁজছিলেন। রবির মামা তখন রবির কথা বললেন। এতে রবি রাজি হয়ে গেল। স্টুডেন্ট ভালো, পড়াতে তেমন কষ্ট হবে না তাই ভেবে। সব ঠিকঠাক করার জন্য তাদের বাড়িতে গেল রবি। বাড়িতে গিয়ে দেখে মেয়ে যথেষ্ট বড়, ক্লাস 9-এ পড়ে। যাই হোক, সেদিন থেকেই পড়ানো শুরু করলো রবি। পড়া বোঝানোর সময় রবি তার দিকে তাকিয়ে কথা বললেও সে কখনো রবির দিকে তাকাতো না। বইয়ের দিকে তাকিয়ে বুঝতো, কথাও তেমন বলতো না। জিজ্ঞাসা করলে শুধু মাথা নাড়াতো। অন্য সব স্টুডেন্টকে অঙ্ক বোঝাতে গিয়ে রবি ভুলে যেত যে সে কি বলছে, কিন্তু সে একবারেই বুঝে যেত রবির বোঝানো সব অঙ্ক। রবির প্রথমে মনে হতো সে মিথ্যা বলছে, কিছু বোঝেনি। আমরাও যেমন একসময় স্যাররা বুঝেছ বললেই বলতাম হ্যাঁ স্যার, এরপর আর স্যার বলতো কি বুঝেছ আমাকে বোঝাও, তখন সবার অবস্থা 12টা। তাই রবিও তাকে জিজ্ঞাসা করতো, বলো কি বুঝেছ, কিন্তু সে খুব সুন্দরভাবে রবিকে পুরো পড়াটা বুঝিয়ে দিত। মাঝে মাঝে ছাত্রীর সাথে রবির হোয়াটসঅ্যাপে কথা হতো, তাও ওকে গ্রামারের রুলস পাঠানোর কথা মনে করে দিত। রবিও পাঠিয়ে দিত, ব্যাস এইটুকু। রবি নিজের থেকে কি করছো, খাবার খেয়েছো ইত্যাদি জিজ্ঞাসা করলে পড়ছি, হ্যাঁ, এর বাইরে অতিরিক্ত কোনো কথা হতো না। হয়তো ভয়ে স্যার কি মনে করবে এসব ভেবে। এভাবে কথা বলতে বলতে একদিন তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। রবি মজা করে একদিন ওকে নিজের লাভ স্টোরি বলবে বলেছিল। পরের দিন পড়াতে গিয়ে দেখে যে মেয়েটি এমন ভাব করছে যেন রবি শুধু ওর স্যার, এর বাইরে আর কিচ্ছু না। পড়া শেষ করে রবি চলে যাওয়ার জন্য যখন উঠল তখন সে বলল, আপনার লাভ স্টোরি বলার কথা ছিল, চলে যাচ্ছেন কেন? আমার না লাভ স্টোরি শুনতে ভালো লাগে, বলুন প্লিজ। এটা শুনে রবি পুরো হতভম্ব হয়ে যায়। ভেবেছিল সব ভুলে গেছে, কিন্তু এটা কি ছিল? সত্যি মেয়েরা বড় অদ্ভুত। তারপর বলতে শুরু করলো রবি। সে খুব মন দিয়ে শুনল, আবার রবির জন্য আফসোস করল। এরপর থেকে তারা পুরোপুরি বন্ধুর মতো হয়ে গেল। সেও তার সব কথা রবিকে বলা শুরু করলো। রবি যে মেয়েকে সাদা সিধে মনে করত সে রিলেশন করে, আর তার দিকে না তাকানোর কারণ তার বন্ধুর বারণ ছিল। আর নিজের থেকে যেচে কিছু জিজ্ঞাসা না করার কারণ এতে নাকি মেয়েদের নিজেকে ছোট মনে হয়। এসব জানার পর রবি হাসবে না কান্না করবে বুঝতেই পারছিল না। এই বয়সে এতটা পজিটিভ কিভাবে হয়? রবি তাকে বলতো, প্রেম করছো ভালো, কিন্তু এসব নিয়ে কোনোদিন বেশি সিরিয়াস হবে না, কোনো ফায়দা নেই। জানি না রবির কথা কানে নিয়েছিল কিনা। স্টুডেন্টের সাথে শিক্ষকের প্রেম, বিয়ে
এসব অনেক শুনেছিল রবি, সবসময় এর বিরুদ্ধেও ছিল। অন্য সব স্টুডেন্টের সাথে রবির সম্পর্ক ছিল পড়া নিয়ে, কিন্তু কিভাবে ওর সাথে এতটা ফ্রি হয়ে গেল সে নিজেও জানে না। ওকে পছন্দ করার কারণ ওর ব্রিলিয়ান্ট মাথা ছিল নাকি অন্য কিছু, তাও জানে না রবি। পড়া সময় মতো দেওয়ার জন্য মাঝে মধ্যে তার প্রিয় আইসক্রিম খাওয়াতো রবি তাকে। চ্যালেঞ্জ করে নুডলস ডিম ভাজা করিয়ে তাকে খাওয়াতে বলতো রবি। সেই সব ছবি তুলে রাখত রবি, কিন্তু সে বুঝেও না বোঝার ভান করত এই সমস্ত কিছু। মেয়েটি রবিকে জানিয়েছিল তার আগের 2টো ছেলে বন্ধু আর বর্তমান সহ 3টে রিলেশন। কথায় কথায় রবি একদিন ইয়ার্কির ছলে বলেছিল আমি সহ 4টে হবে। কিছু সময় রবির দিকে ভুরু বাঁকিয়ে তাকিয়েছিল মেয়েটি, আবার স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো। এতে রবি বুঝে গেছিল যে সে যাই করুক না কেন পাত্তা দেবে না মেয়েটি, এর চেয়ে ফ্রেন্ড হয়ে থাকা ভালো। মাঝে মধ্যে ওকে পড়ানোর সময় আঙ্কেল অর্থাৎ তার বাবা বাড়িতে থাকতো। তখনও মজার কিছু দেখলে বা এমন কিছু যা ওনার সামনে বলা যাবে না সেসব লিখে জিজ্ঞেস করত। রবিও লিখে বলে দিত। এই বিষয়টা অবশ্য রবির কাছে প্রেমিক প্রেমিকার লুকোচুরির মতো মনে হতো। ওর এক্সামের সময় পড়া বাদ দিয়ে দেয় রবি। এরপর আর যোগাযোগ হয়নি মেয়েটির সাথে। এখন একটা পাবলিক কলেজে জব করে রবি। যখনই বই হাতে নেয় লাস্ট পেজের সেই নাম্বারগুলো দেখলেই ওর কথা মনে পড়ে যায় রবির। বন্ধুরা, সুন্দর নয়, নিজেকে ভালো মানুষ গড়ে তুলতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কিছু কিছু সম্পর্ক ক্ষণিকেই বেশ মিষ্টি মধুর হয়ে ওঠে। দ্বিতীয়ত, পূরণ না হওয়া প্রেমের গল্পগুলো কিন্তু প্রথম অবস্থায় সত্যি খুব মিষ্টি মধুর হয়ে থাকে। তৃতীয়ত, সুন্দর মানুষ কিন্তু সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় মানসিক দিক থেকে সুন্দর হয়ে থাকে। চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। এক বনের মধ্যে 3 বন্ধু বাস করত। একজন ছিল গাধা, একজন ছিল সাপ আর একজন ছিল কচ্ছপ। সাপের নাম ছিল হাজারো বুদ্ধি, যেহেতু তার বুদ্ধির কোনো কমতি ছিল না। একসাথে 1000 বুদ্ধির অধিকারী ছিল সে। কচ্ছপটির নাম ছিল শত বুদ্ধি, একসাথে 100 বুদ্ধির অধিকারী ছিল সেই কচ্ছপ। এবং গাধাটির নাম ছিল 1 বুদ্ধি, সে একটি মাত্র বুদ্ধির অধিকারী ছিল, তাই তার নাম ছিল 1 বুদ্ধি। সাপ এবং কচ্ছপ তাদের প্রচুর বুদ্ধির জন্য নিজেদেরকে ভীষণ অহংকারী ভাবত। তারা ভাবত তারা যেহেতু অনেক বুদ্ধির অধিকারী, তাই তারা হয়তো সর্বগুণেরও অধিকারী। অপরপক্ষে গাধা স্বাভাবিকভাবেই জীবনযাপন করত, কারণ তার একটি মাত্র বুদ্ধি ছিল। নিজেকে নিয়ে তার কোনো রকমই অহংকার বোধ ছিল না। একবার গাধা কোথা থেকে দৌড়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তার অন্য 2 বন্ধু অর্থাৎ সাপ এবং কচ্ছপকে বলল, বন্ধুগণ, আমি বনের মধ্যে দিয়ে আসার সময় এক জায়গায় 1 চিলতে আগুনের দেখা পেলাম। জানি না সেই 1 চিলতে আগুন থেকে কখন পুরো বনে দাবানল ছড়িয়ে যায়। পুরো বনে দাবানল ছড়ানোর আগে চলো আমরা বিপদের হাত থেকে বাঁচার জন্য এখান থেকে পালিয়ে যাই। তার কথা শুনে সাপ বলল, তুমি চিন্তা করো না, কোনো বিপদের আভাস পেলে আমি আমার 1000 বুদ্ধি প্রয়োগ করে ঠিক সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। কচ্ছপও একই কথা বলল, তুমি চিন্তা করো না গাধা, কোনো বিপদ আসলে আমিও আমার 100 বুদ্ধির প্রয়োগ করে বিপদ থেকে বেরিয়ে আসার পথ বার করে নেব। তাদের দুজনের এই অহংকারপূর্ণ কথা শুনে গাধা ভীষণ চিন্তায় পড়ে গেল। গাধা ভাবল, আমার তো একটি মাত্র বুদ্ধি রয়েছে, না জানি আমার কি হতে চলেছে। এরপরে প্রায় 2 দিন কেটে গেল। 2 দিনের মাথায় হঠাৎই পুরো বনে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। আগুন দেখে যে যার মতো পালানোর পথ খুঁজতে লাগলো। সাপ ভাবল, আমি বনের কোনো একটি বড় উঁচু গাছে একদম মাথায় গিয়ে বসে থাকি, তাহলে আগুন আমাকে অত দূরে ছুঁতে পর্যন্ত পারবে না।
এই ভেবে সে একদম উঁচু একটি গাছের মাথায় গিয়ে গাছটিতে কুণ্ডলি পাকিয়ে বসে রইল। আগুন দেখে কচ্ছপটি এদিকে ওদিকে ঘুরে বেড়াতে শুরু করলো বাঁচার তাগিদে। হঠাৎই তার চোখে পড়ল বনের মধ্যে পড়ে থাকা বেশ খানিকটা গোবরের ওপর। গোবরটি দেখে কচ্ছপটি ভাবল, আমি এই গোবরের ভেতরে প্রবেশ করে চুপটি করে লুকিয়ে বসে থাকি, তাহলে আগুন আমাকে আর ধরতে পারবে না। দুই বন্ধুর এত বুদ্ধি দেখে গাধা ভাবল, আমি আর কি করব, আমি বরং আমার প্রাণ বাঁচানোর জন্য এই বন থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে বাঁচি। এই ভেবে সে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল বন থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ টানা দৌড়ানোর পর সে বন থেকে বেরিয়ে একটি গ্রামের দিকে চলে গেল। সেই গ্রামে গিয়ে সে দুদিন সেখানেই থাকলো। দুদিন পর যখন সব শান্ত হয়ে গেল, বনের সব আগুন নিভে গেল, তখন গাধাটি ভাবল, এইবার যেহেতু সব শান্ত পরিবেশ হয়ে গেছে, তাহলে আমার উচিত বনে গিয়ে আমার পুরনো সেই দুই বন্ধুর সাথে দেখা করা। এই ভেবে সে আবারও বনের মধ্যে ঢুকল। বনে ঢুকে সে দেখল সারা বন দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে, এবং সে খুঁজতে খুঁজতে দেখতে পেল একটি লম্বা উঁচু গাছের ওপরে তার সেই সাপ বন্ধু পুড়ে রাখ হয়ে গাছের ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে। এই দেখে সে তার কচ্ছপ বন্ধুকে খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পেল তার সেই কচ্ছপ বন্ধু বনের মধ্যে এক প্রান্তে গোবরের কুণ্ডলির মধ্যে পুড়ে দলা পাকিয়ে পড়ে রয়েছে। এইসব দেখে তার ভীষণই কষ্ট হলো ঠিকই, কিন্তু সে নিজের এক বুদ্ধি নিয়ে নিজেকে ভীষণ বাহবাও দিল। কারণ অন্যের মতো যদি সে হাজার বুদ্ধি এবং শত বুদ্ধির অধিকারী হতো, তাহলে সে নিজেও জানে না তার আজকে কি পরিণতি হতো। এক বুদ্ধির অধিকারী হয়ে এক বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই বিপদের সময় বন থেকে পালিয়ে গিয়ে গাধাটি নিজের প্রাণ বাঁচিয়েছিল। বন্ধুরা, বিপদের সময় বুদ্ধিকে কাজে লাগাতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কখনো কখনো নিজের কোনো গুণ নিয়ে বা নিজের বুদ্ধিমত্তা নিয়ে অহংকার করাটা আমাদের নিজেদের পক্ষেই ক্ষতিকর হয়ে ওঠে। দ্বিতীয়ত, একটি মাত্র বুদ্ধিকে কাজে লাগিয়েও বিপদ থেকে বেরিয়ে আসা সম্ভব। তৃতীয়ত, নিজেদের অতিরিক্ত বুদ্ধির জন্য নিজেদেরকে খুব মহান ভেবে ফেলা, অর্থাৎ বিপদকে নিজের জীবনে সাদরে অভ্যর্থনা জানানো। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।